সব তথ্য প্রমাণ, নথিপত্র আর আন্তর্জাতিক পরিসংখ্যান এক জায়গায় রাখলে যে কোনো অর্থনীতিবিদদের মাথা ঘুরে যাওয়ার কথা। এত দুর্নীতি, কোটি কোটি টাকা পাচার, বন্ধ কারখানা আর খেলাপি ঋণের পাহাড়, সব হিসেব বলছে একটা দেশের ধসে পড়ার জন্য এতটুকুই যথেষ্ট। তবুও বাংলাদেশ দাঁড়িয়ে আছে, কিন্তু কিভাবে? চলুন সরাসরি পরিসংখ্যানে যাওয়া যাক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন পারসেপশন ইন্ডেক্সের গোপন নথি বলছে ১০০ এর মধ্যে বাংলাদেশের স্কোর এখন মাত্র ২৩, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে অবস্থান নেমে গেছে ১৫১তে। কিন্তু আসল ভয়াবহতা কোথায় জানেন? টিআইবির আন্তর্জাতিক হাউস হোল্ড সার্ভে অনুসন্ধান করে দেখা গেছে গত ১৫ বছরের সাধারণ মানুষ শুধু সরকারি সেবা পাওয়ার নাম করে ঘুষ দিতে বাধ্য হয়েছে ১,৪৬,২৫২ কোটি টাকা। অনুসন্ধানে উঠে এসেছে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ৮৬% পরিবার দুর্নীতির শিকার, বিআরটিতে ৮৫.২%, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৭৪.৫%, বিচার বিভাগে ৬২.৩%, আর সরকারি স্বাস্থ্যসেবায় ৪৯.১%। তার মানে এই দেশে নাগরিক অধিকার বা সেবা পেতে হলে প্রতি দুটি পরিবারের একটিকে ঘুষের থলি হাতে দাঁড়াতে হচ্ছে। এবার আসি অর্থনীতির হৃৎপিণ্ডে, ব্যাংকিং খাত। নথিপত্র বলছে ২০২৪-এর শেষে মোট ঋণের ২০.২% ছিল খেলাপির খাতায়, যার পরিমাণ ৩,৪৫,৭৬৪ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পরিস্থিতি আরও করুণ। সেখানে খেলাপি ঋণ ৪২.৮%, যা গোটা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ভারতের যেখানে মাত্র ২.৫% আর ভিয়েতনামে ৫%-এর কম, সেখানে বাংলাদেশ কেন এই তলানিতে? এত বড় অর্থনৈতিক লুটপাট, সীমাহীন পাচার আর ধসের মুখোমুখি দাঁড়িয়েও বাংলাদেশ কেন ভেঙে পড়ল না? নথিপত্র বিশ্লেষণ করলে একটি স্পষ্ট শর্ত বেরিয়ে আসে: যাদের হাতে নীতি নির্ধারণ ও ক্ষমতার চাবি ছিল, তারা দেশকে বাঁচায়নি, দেশ বাঁচিয়েছে তারাই। যাদের হাতে কোনোদিন কোনো ক্ষমতা ছিল না, তথ্য বলছে ১ বছরে প্রবাসীরা পাঠিয়েছেন $৩০.৩২ বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স। ২৫%-এর বেশি এই বৃদ্ধির পেছনে নেই কোনো সুশীল সমাজের মাস্টার প্ল্যান। মধ্যপ্রাচ্যের ধূলিঝড়, মালয়েশিয়ার বিষাক্ত রাসায়নিক আর সিঙ্গাপুরের উঁচুতলার কনস্ট্রাকশন সাইটে দিন-রাত এক করা প্রবাসীরা এই টাকা পাঠিয়েছেন। আর রপ্তানির কথা বলবেন? ৮১% রপ্তানি আয় আসে পোশাক খাত থেকে। আর এই অর্থনীতির আসল ভিত্তি সেই ৪০ লাখ পোশাক শ্রমিক, যাদের সিংহভাগই গ্রাম থেকে আসা কম আয়ের নারী, যাদের রক্তে ঘামে বেঁচে আছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রাষ্ট্র যখন পুরোপুরি ব্যর্থ হয়েছে, সাধারণ মানুষ তখন দেশের পুরো ভার নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে। কিন্তু এই কাঠামোর ভবিষ্যৎ কি? ইউএনএফপি এর তথ্য সতর্ক করছে, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ তরুণ জনগোষ্ঠীর সুবর্ণ সময় এখন শেষের দিকে। সামনের টিকে থাকতে দরকার ছিল প্রযুক্তি, দক্ষতা আর নতুন শিল্পে বিনিয়োগ, কিন্তু সেই বিনিয়োগ হয়নি। টাকা গায়েব হয়েছে ঘুষে, পাচারে আর খেলাপির খাতায়। মানুষের সহ্য আর সক্ষমতার একটি শেষ সীমা থাকে। অনুসন্ধানের চূড়ান্ত প্রশ্ন এটাই: রাষ্ট্রের এই ব্যর্থতা আর কতদিন টেনে নিয়ে যাবে সাধারণ মানুষ,